শুনবেন বিশেষ আলোচনা হাওয়া মোড়কের দ্বিতীয় পর্ব। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তর সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আমরা সাধারণ মানুষ যতটা দেখছি শুনছি তাতে আমাদের মনে হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই মালুম হতে শুরু করেছে। আবার আবহবিদ আবহবিজ্ঞানী এদের কারো কারোর মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভূত হতে সময় লাগে বহু বহু বছর। এত অল্প সময় তা সম্ভব নয়। আপনি কি মনে করেন? প্রথম কথা, আপনি যেটা প্রথমে বললেন আপনার ফিলিংসটা কিন্তু কারেক্ট, কারণ ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়াল এবং ক্লাইমেট চেঞ্জ হতে চলেছে। কারণ ধরুন 2024 সাল হটেস্ট ইন দ্য হিস্ট্রি, সেটা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন মানে বিশ্ব মৌসুম সংগঠন তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। শুধু তাই না, আপনারা এটাও জানেন যে প্যারিস চুক্তি অনুযায়ী 1.5 ডিগ্রির বেশি হওয়ার কথা নয়, কিন্তু গত বছর কিন্তু ওটা অলরেডি আমরা ব্রিচ করে দিয়েছি, 1.55 হয়েছে আর কি। মানে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে তার ফল কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, আইস গলছে, এগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাও ঘটনা যে অনেক সময় ধরুন আমরা যে কোনো জিনিসকে মানে ধরুন একটা সিজনাল ওয়েদার প্যাটার্ন যেটা নর্মাল ওয়েদার সেটাকেও আমরা সবসময় ক্লাইমেট চেঞ্জের সাথে মানে অ্যাট্রিবিউট করি। দ্যাট ইজ নট কারেক্ট অ্যাকচুয়ালি। কিছু কিছু জিনিস তার নর্মাল বিহেভিয়ার, যেমন ধরুন ফর এক্সাম্পল মার্চ এপ্রিল মে এটা হচ্ছে গরমকাল, সামার সিজন অ্যাজ পার মেটিওরোলজিক্যাল ক্যালেন্ডার। সামার সিজনে ন্যাচারালি আপনার গরম পড়ারই কথা, এটা এখন গরম পড়ারই কথা। এবারে কথা হচ্ছে কি, আর একটা জিনিস আছে ম্যাডাম, সেটা হচ্ছে কি, যেহেতু আজকালকার দিনে সাধারণ মানুষের অ্যাফোর্ডেবিলিটি আজ থেকে 30 বছর আগে যে অ্যাফোর্ডেবিলিটি ছিল তার থেকে অনেক বেশি, তার ফলে আমাদের কিন্তু রেজিলিয়েন্সটাও অনেকটা কমে গেছে। তার ফলে যে অনেক সময় ধরুন আমি আমার নিজের পার্সোনাল গরম ফিলিংসটাকে আমি সবসময় মনে করি যে না সত্যি গরম যেন অনেক বেড়ে গেছে, অ্যান্ড ইট ইজ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। কিন্তু যখন আপনি ডেটা পরীক্ষা করবেন তখন দেখবেন ইট ইজ নট সো, এর থেকেও বেশি টেম্পারেচার হয়তো ওই মাসে ছিল। মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে, এই নিয়ে সন্দেহ নেই। কিন্তু যে কোনো জিনিসকে জলবায়ু পরিবর্তনের সাথে লিঙ্ক করে দেওয়া ওটাও আবার ঠিক নয়। এই যেটা আপনি বললেন 2024 উষ্ণতম বছর গেছে এই যাবৎকালের মধ্যে। আবার এই বছরেই আমরা দেখছি ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরু থেকেই তাপপ্রবাহের সতর্কতা, সে ব্যাপারে আপনি কিছুটা বললেন। তো প্রতি বছরই আমরা দেখছি কিছু প্রবল ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড় এরকম একটা করে কিছু থাকছে। এগুলো কি স্বাভাবিক নিয়মেই হচ্ছে বলবেন নাকি? প্রথম কথা যে ফেব্রুয়ারি মাসে তাপপ্রবাহটা ছিল না, মার্চ মাসে তাপপ্রবাহ, ফেব্রুয়ারি মাসে গরম ছিল সেটা বলতে পারেন। এবারে জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা জিনিস কি হয়েছে যে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা জানি পশ্চিমী ঝঞ্ঝাটা থাকে এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিটাও হয়। এবারে সেরকম বৃষ্টিটা হয়নি, এটা একটা ফ্যাক্ট। তবে ফেব্রুয়ারি মাসে অতটা ঠান্ডা ছিল না, যেরকম ঠান্ডা থাকার কথা সেরকম ঠান্ডা ছিল না। আর মার্চ মাসে আপনার তাপপ্রবাহ কয়েকদিন হয়েছে। একটা জিনিস বলি ম্যাডাম, যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের এই যে আপনি যেটা একদম খুবই সত্যি কথা যে বিশ্ব উষ্ণায়নটা আমরা অলরেডি মালুম পেতে শুরু করে দিয়েছি। তার ফলস্বরূপ আমরা কি দেখছি যে দেখুন প্রতি বছরই শীতের তীব্রতাটা কিন্তু কমে যাচ্ছে। যেমন ধরুন আজ থেকে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, ধরুন আজ থেকে 30-40 বছর আগে আমরা কিন্তু প্রায় শুনতাম বিহার, উত্তরপ্রদেশ, হ্যাঁ এমনকি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে শীতকালের দিনে গরিব মানুষরা রাস্তায় ঠান্ডাতে কুঁড়ে মারা যাচ্ছে। এখন কিন্তু আমরা ওই রকম ধরনের ঘটনাগুলো তো শুনতে পাই না আর কি। তার জন্য আমাদের সোসাইটি অনেক দায়িত্ব নিয়েছে, তাদেরকে সেফ হাউস এটাও জানে, কিন্তু অত ঠান্ডাটা নেই আর কি। কারণ এটা প্রমাণ করে দিয়েছেন বিজ্ঞানীরা যে শীতের তীব্রতাটা কমে যাচ্ছে, গরমের তীব্রতাটা বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ প্রতি বছরই আপনি দেখবেন যে গরমটা তার স্বাভাবিকের থেকে বেশি। যেমন এবছরেও মার্চ এপ্রিল মের জন্য যে ম্যাক্সিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট আমাদের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আউটলুক দিয়ে দিয়েছে, সেখানেও কিন্তু এই কথা বলেছে স্বাভাবিকের থেকে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা বেশি থাকবে এবং স্বাভাবিকের থেকে আপনার হিট ওয়েভ ডেজটাও বেশি থাকবে 2-4 দিন। তার মানে কি গরমের তীব্রতাটা আপনার বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এই বছরের যা থিম আর আমরা আলোচনায় এখন যেটা দেখছি, যেটা বলা হতো বাংলার ঋতুবৈচিত্র্য অনন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে গরমকালটাই একটা বিস্তৃত সময় ধরে থেকে যাচ্ছে। তো এই যে গরমেরটা একটা জলবায়ুগত পরিবর্তন
সেক্ষেত্রে কি থিমটার সঙ্গে কোনোভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলাটাও করার কথা আমরা বলছি? দেখুন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলাটা হচ্ছে একটা কমন ইয়ে, মানে ওটা না বললেও আছে, ওটা আর বলার প্রয়োজন লাগে না, কারণ প্রত্যেকেই বুঝতে পেরে যে জলবায়ুটা পরিবর্তন হয়েছে এবং জলবায়ুর পরিবর্তনটা সব সেক্টরকে অ্যাফেক্ট করছে, সব সেক্টরকে অ্যাফেক্ট। প্রথম কথা, আপনি আর একটা জিনিস বলছিলেন যে খুব ঝড় ইত্যাদি বলছিলেন না, এই যে ধরুন উষ্ণায়নের ফলে আর একটা জিনিসও আমাদের বিজ্ঞানীরা প্রেডিক্ট করে দিয়েছেন যে যে কোনো ওয়েদারের এক্সট্রিমনেসটা বেড়ে যাওয়ার কথা। যেমন ধরুন সাইক্লোনের র্যাপিড ইন্টেন্সিফিকেশন, খুব তাড়াতাড়ি সাইক্লোন খুব ইন্টেন্সিফাইড হয়ে যাবে। যেমন থান্ডারস্টর্ম খুব বেশি ডেভেলপড হয়ে যাবে, হেলস্টর্ম টেলস্টর্ম, এটা কিন্তু বিজ্ঞানীরা অলরেডি বলে, এবং এটা কিন্তু একটা সায়েন্টিফিক রিজন আছে। কারণ যখনই আপনার উষ্ণায়নটা হয় তখন বাতাসের তাপমাত্রা বেড়ে যায়, আর বাতাসের তাপমাত্রা যখনই বেড়ে যায় তখন বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও বেড়ে যায়, এবং যত বেশি জলীয় বাষ্প হবে তত বেশি ওপরে উঠবে, ক্লাউড ডেভেলপমেন্ট তত বেশি হবে, তত বেশি তীব্রতাটা বাড়বে। এটা অলরেডি বিজ্ঞানীরা বলেও দিয়েছেন এবং সেরকমভাবে আমরা মোটামুটি দেখতেও পাচ্ছি। আর আমরা বলতে পারি যে আমাদের যেরকম আগাম পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার, সেরকম আমাদের জীবনযাত্রায় প্রত্যেকটা মুহূর্তে আমাদের উষ্ণায়ন কমানোর দিকেও লক্ষ্য দেওয়া দরকার, যাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা আমরা অবশ্যই করতে পারি, কারণ ইতিমধ্যেই সেটা অনেকটা দেরি হয়ে গেছে। আপনি একদম ঠিক বলেছেন। তবে একটা কথা দুর্ভাগ্যবশত হচ্ছে যে উষ্ণায়নটা কমাতে আমরা পারবো না, উষ্ণায়নটা যাতে আর না বাড়ে সেই চেষ্টাটা আমাদের করতে হবে। উষ্ণায়নটা কমানো তো সম্ভব নয়, কিন্তু আর যাতে না বাড়ে তার জন্যে ওই যে যে কথাটা বললাম, সবাইকেই তার নিজে লেভেলে প্রচেষ্টা চালাতে হবে। আমি একটু আবহাওয়ার থেকে প্রসঙ্গান্তরে যাচ্ছি, যে একটা তো বলা হয় জীবাশ্ম জ্বালানি কমানো, একটা বলা হয় যে যেখানে একটা গাড়ি ব্যবহার করা যেতে পারে এক এলাকায়, পুল কারের মতো একটা গাড়ি অনেকে ব্যবহার করুন, কারপুলের। এসি ব্যবহার আদৌ কমানো যদি সম্ভব হয়, সেরকম আর কোনো কিছু কি? হ্যাঁ, যেমন ধরুন বিকল্প জ্বালানির কথাও তো এখন লোকজন বলছে, যে ধরুন কথা হচ্ছে যে কোল ইউজ কম করা, তার জন্য থার্মাল পাওয়ারের জায়গাতে জলবিদ্যুৎ, তারপরে আপনার কথা হচ্ছে অপ্রচলিত শক্তি যেগুলো উইন্ড এনার্জি, যেমন এখন আর একটা কথাও চলছে হাইড্রোজেন জেনারেটেড এনার্জি, এটা এখন খুবই মানে মার্কেটে খুব চল, এটা হাইড্রোজেন জেনারেটেড এনার্জি, এবং এটা সারা পৃথিবী জুড়ে এরিয়া অনেক কথাবার্তা চলছেও যে হাইড্রোজেন ইউজ করে যদি আমরা এনার্জি জেনারেট করতে পারি, এই নিয়ে হয়তো অদূর ভবিষ্যতে আমরা হয়তো পেতেও পারি, হাইড্রোজেন চালিত ট্রেন ইত্যাদি আমরা পেতেও পারি হয়তো, ওটা নিয়েও গভর্নমেন্ট চিন্তাভাবনা করছেন, এবং গভর্নমেন্ট কেন সারা পৃথিবী জুড়ে এই নিয়ে কথাবার্তা চলছে আর কি। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে আগাম পূর্বাভাসের ক্ষেত্রে কোনো রকম ফাঁক না পড়ে যায় সমস্ত পক্ষের মধ্যে, সমস্ত ক্ষেত্রের মধ্যে, এর সমাধানটা কিভাবে আমরা বের করব? আপনি ঠিকই বলছেন, এটাকে আমরা বলি আর্লি ওয়ার্নিং গ্যাপ পূরণের সলিউশন কী, মানে এগুলো হচ্ছে প্রপোজ সলিউশন। যেমন ধরুন একটা সলিউশন হচ্ছে কি, যে এই যে আমরা একটা জিনিস খুবই দরকার, যে ওয়েদার ফোরকাস্টের অ্যাকিউরেসি আরও বাড়া দরকার, এটা একটা প্রধান, এটা হতেই হবে। ওয়েদার যেমন আগের থেকে আমরা দেখি এখন অনেক আরও বাড়া দরকার, আরও বাড়া দরকার। সেটা তার মানে প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নতি নাকি? সাধারণ মানুষ, যেমন ধরুন কথা হচ্ছে কি, যে এখন তো মানুষের প্রয়োজন এরকম না যে প্রতিটা মানে অত্যন্ত ছোট জায়গা তো ওয়েদার ফোরকাস্ট পাওয়ার। ধরুন একটা গ্রামের মধ্যে একটা পাড়া, কোন একটা গ্রাম আছে মনে করুন, সেখানে একটা চ্যাটার্জি পাড়া আছে, দত্ত পাড়া আছে, প্রতিটা পাড়ার জন্য যদি ওয়েদার ফোরকাস্ট দেওয়া যেতে পারে, আমরা এখনও সেই লেভেলে পৌঁছতে পারিনি। ওই লেভেলে পৌঁছবার জন্য আমাদের অবজারভেশন নেওয়ার যে জায়গাগুলি ওগুলো বাড়াতে হবে। তো সেই জন্য প্রথম সলিউশন হচ্ছে অবজারভেশনের যে নেটওয়ার্ক এবং ডেটা কালেকশনের যে নেটওয়ার্ক আছে ওটাকে বৃদ্ধি করা। আচ্ছা। দ্বিতীয়টা হচ্ছে কি, এটা আমাদের প্রেসার মধ্যে পড়ছে, তাই যেটা আমি আপনাকে বললাম যে ওয়েদার ফোরকাস্টিংয়ের ক্যাপাবিলিটি, সামর্থ্যটাকে আরও বাড়াতে হবে, আমাদেরকে আরও বাড়াতে হবে। তৃতীয়টা হচ্ছে যে অনেক সময় কি হয়, হয়তো খুব কারেক্ট ফোরকাস্ট আমি তৈরি করলাম, ভেরি কারেক্ট, কিন্তু ওটা যদি শেষ মতো কমিউনিকেটই না করতে পারি, ওটা যদি পৌঁছতেই না পারে যার কাছে যাওয়া দরকার তার কাছে, তাহলে তো ওই ফোরকাস্টটা জেনারেট করে কোনো লাভ নেই। সুতরাং ওটাও একটা সলিউশন, যে ইমপ্রুভিং কমিউনিকেশন এবং ডিসেমিনেশন, এইটাকে আরও শক্তিশালী করা।
চতুর্থ হচ্ছে যে প্রিপেয়ারনেস এবং রেসপন্সটাকে এটাকে আরও বাড়ানো, আরও বেশি করে প্রিপেয়ার, মানে কোনো রকম যেন অলসতা না থাকে। আর ঠিক আছে বলছে ঠিক আছে করবো, ওরম যেন না, সবে একটা সিরিয়াসনেসটা যেন খুবই থাকে আর কি, প্রিপেয়ারনেস এবং রেসপন্সটাকে বাড়ানোর জন্য। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে কানেক্টিভিটি, যেটা খুব দরকার, শেষ মাইল পর্যন্ত যেন পৌঁছয়। এটার জন্য কিন্তু আমি বলবো মোবাইল ফোন ভীষণ কাজের। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এগুলোকে ভয়ঙ্কর রকমভাবে ইউজ করা দরকার কমিউনিকেশন। এই জন্য আজকাল সেটা করা হচ্ছে। যেমন ধরুন আমাদের ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ, তারা প্রতিদিন যে ফোরকাস্টটা জেনারেট করে, সেই ফোরকাস্টটা তাদের নিজস্ব যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক যে চ্যানেল আছে, সমস্ত রকম যে সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, সেখানে কিন্তু প্রতিদিন তারা দেয়। এবং যখন বিপর্যয়যুক্ত ওয়েদারগুলো আসে, সাইক্লোন বলুন, থান্ডারস্টর্ম বলুন, তখনও দেওয়া হয়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আপনার পসিবল সলিউশনস। আর এই যে আগাম পূর্বাভাস, এটা কি শুধু প্রাকৃতিক বিপর্যয় না কিসের ক্ষেত্রে আগাম পূর্বাভাসের কথা বলা হচ্ছে? মেনলি দেখুন, আমরা যে আর্লি ওয়ার্নিংয়ের কথাটা বলছি, সেই আর্লি ওয়ার্নিংটা হচ্ছে মেনলি আপনার হাই ইম্প্যাক্ট যে সমস্ত ওয়েদারগুলো আছে। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন ওয়েদার তো এরকম, ওয়েদার তো সবসময় কিছু না কিছু আছে, কিন্তু কিছু ওয়েদারের ইম্প্যাক্ট, যেমন হিট ওয়েভের একটা ভয়ঙ্কর রকম ইম্প্যাক্ট আছে। যেমন ধরুন সাইক্লোন, তার একটা ইম্প্যাক্ট আছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, তার একটা ইম্প্যাক্ট আছে। তো যে সমস্ত ওয়েদারগুলোর খুব তাৎপর্যপূর্ণ ইম্প্যাক্ট থাকে, প্রভাব থাকে, বলতে পারি মানুষের জীবন ও সম্পত্তি, মানুষ শুধুই না, পশু পক্ষীও, এই যে ধরুন সমস্ত জীব পুরো তাদের ওপর প্রভাব পড়ে যে সমস্ত ওয়েদার ফেনোমেনাগুলো, সেগুলোকে আমরা বলি হাই ইম্প্যাক্ট ওয়েদার। সেগুলোর মধ্যে পড়ছে আপনার হিট ওয়েভ, অবশ্যই কোল্ড ওয়েভ এখন অতটা নয়, লাইটনিং, থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং, সাইক্লোনিক স্টর্ম, এবং তারপরে বলা হয় হেভি রেনফলের জন্য যে ফ্লাডিংগুলো হচ্ছে। আজকাল আপনি দেখছেন আরবান ফ্লাডিং প্রচণ্ড রকম হচ্ছে। চেন্নাইতে আপনি দেখেছেন, নিশ্চয়ই কয়েক বছরই দেখেছেন, কেরালাতেও দেখেছেন, ঠিক আছে। এই যে হেভি রেনফল জনিত যে ফ্লাডিংগুলো, তারপরে সাইক্লোন যখন, আর সাইক্লোনের সাথে অনেকগুলো আপনার হাই ইম্প্যাক্ট ওয়েদার আছে। একটা হচ্ছে আপনার ভেরি স্ট্রং উইন্ড, তারপরে স্টর্ম সার্জ যেটাকে বলি, আপনি জলোচ্ছ্বাস যেটাকে বলি, এবং হেভি রেনফল। এই তিনটে হচ্ছে আপনার সাইক্লোনের সাথে জড়িত হাই ইম্প্যাক্ট ওয়েদার। আচ্ছা, এখন যে মাঝে মধ্যে আমরা বছরই দেখলাম হঠাৎ করে একেবারে একটু স্থানীয় এলাকায়, বিশেষ করে একটু শহরাঞ্চল নয়, প্রত্যন্ত এলাকা, গ্রামের দিকটা বা মফস্বলের দিকে, যে টর্নেডোর মতো হচ্ছে, হঠাৎ করে ধুলোর ঝড়ের মতো খানিকটা, সেটা কি থেকে? টর্নেডোটাও হচ্ছে এক ধরনের যখন ওটাও এক ধরনের থান্ডারস্টর্ম, ওটা আর কি ভেরি স্ট্রং থান্ডারস্টর্ম, খুব কম, অত্যন্ত ছোট জায়গাতে আপনার কথা, এবং সেখানে যদি জলাশয় থাকে তাহলে তো আর দেখতে যাবে না, ওখানে এটাও এক থান্ডারস্টর্মেরই মতো ঘটনা। কিন্তু সেরকম কোনো পূর্বাভাস থাকছে না, টর্নেডোর পূর্বাভাস দেয়া এখনো পর্যন্ত আমরা অতটা পারিনি। তবে কথা হচ্ছে আমরা থান্ডারস্টর্মটা দিই, এই জন্য থান্ডারস্টর্মটার পূর্বাভাস আমরা যখনই দিই, যে এলাকার জন্য দিই, তখন আমাদের নজর থাকে যে এটা যেন টর্নাডিক না হয়ে যায়, টর্নাডিক হচ্ছে কি না হচ্ছে, এই জন্য তখন আমরা কনস্ট্যান্টলি ওটাকে মনিটর করতে থাকি আর কি। মানে সেটা আগে থেকে বোঝা সম্ভব না, এখনো পর্যন্ত আমরা সেই ইয়েতে পৌঁছাতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। শুনলেন বিশেষ আলোচনা হাওয়া মোরকের দ্বিতীয় পর্ব। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তর সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল।